এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় দুই চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী, যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে অষ্টম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি। নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে, ইনকিউবেটরে। শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি। কর্মক্ষেত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয়ের শিকড় একটাই, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। পরিশেষে আজ 81তম ডিএমসি ডে 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি।
দুটো শব্দ, প্রত্যাবর্তন, প্রত্যার্পণ। বাংলায় দুটো দেখতে প্রায় একই রকম, শুনতেও একই রকম, কিন্তু রাজনীতিতে এই দুটো শব্দের পার্থক্য আকাশ আর পাতালের। প্রত্যাবর্তন মানে একজন মানুষকে নিজের ইচ্ছায়, নিজের মর্যাদায়, নিজের পায়ে হেঁটে ফিরে আসা। প্রত্যার্পণ মানে একজনকে হাতকড়া পরিয়ে অপমান করে একটা দেশ আরেকটা দেশের কাছে তুলে দেয়। শেখ হাসিনা চান প্রত্যাবর্তন, তারেক রহমান চায় প্রত্যার্পণ। তারেক রহমানের সঙ্গীরাও তাই চায়। আর এই দুটো শব্দের মাঝখানে এখন বাংলাদেশের পুরো রাজনীতি ঝুলে আছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দিলেন ডিসেম্বরে ফিরবেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়েই ফিরবেন, স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। মৃত্যুর ঝুঁকির কথাও তিনি জানেন, তবুও বলছেন যেতেই হবে। এটুকুই। এই ঘোষণার পর যা ঘটলো সেটাই আজকের গল্প। প্রথমেই দেখুন তারেক সরকার কি করলো। রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশ হওয়ার সাথে সাথে সচিবালয়ে ডাকা হলো সংবাদ সম্মেলন। তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশের গণমাধ্যম শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করতে পারবে না, আদালতের নিষেধাজ্ঞা আছে। যেসব মিডিয়া প্রচার করেছে তারা আদালতের নির্দেশ মানছে না। এখানে থামু একটু। শেখ হাসিনা বিদেশ থেকে একটি সাক্ষাৎকার দিলেন রয়টার্সের মতো বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থায়। সেটা প্রকাশ হলো, প্রচারিত হলো। শুধু রয়টার্সে নয়, বিশ্বের প্রায় 90টি জাতীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম আসলে এই খবরটি প্রচার করলো। এবং বাংলাদেশ সরকারের প্রথম কাজ হলো নিজের দেশের মিডিয়াকে সেটা দেখাতে বা সেটা প্রচার করতে নিষেধ করা। এই একটি পদক্ষেপ বলে দিচ্ছে শেখ হাসিনার ঘোষণাটা কত গভীরে গিয়ে লেগেছে, আর একই সঙ্গে সরকার কতটা ভয় পেয়েছে। আর তার চেয়েও বড় কথা, বাংলাদেশের মিডিয়ার কি দুরবস্থা। সরকার নির্দেশনা দিচ্ছে, তাই মিডিয়াকে পালন করতে হবে। কিন্তু মিডিয়া বন্ধ করা কি কিছু ঠেকাতে পারে? একটি দেশে যখন ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভারতীয় চ্যানেল আছে, তখন মিডিয়া নিষেধাজ্ঞার একটাই মানে সরকার আতঙ্কিত। সরকার জানে এই খবরটা মানুষের কাছে পৌঁছলে কি হবে আর ইতিমধ্যে কি ঘটে গেছে। এবারে বিএনপির প্রতিক্রিয়ার দিকে তাকায় একটু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের একটি সূত্র বলছে, আমরা মোটেও চিন্তিত নেই, এটা শুধু চাপ তৈরির একটা কৌশল। পত্রিকায় পড়েছি আমি। এই বাক্যটা পড়ুন আরেকবার। একজন মানুষ বিদেশে বসে বলছেন মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, আর সরকার বলছে আমরা চিন্তিত নই। তাহলে মিডিয়া বন্ধ করছেন কেন? মিডিয়া তার বক্তব্য প্রচার থামাচ্ছেন কেন? চিন্তিত না হলে সংবাদ সম্মেলন ডাকছেন কেন? চিন্তিত মানুষই এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। নির্ভয় মানুষ বা যার কোনো ভয় নেই সেরকম মানুষ বা দল চুপ থাকে, এড়িয়ে যায়। এবার জামায়াতের দিকে তাকাই। জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম, ভুলে যাবেন না, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনার সময় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। তারেক রহমান বা ইউনূসের আমলে তিনি ছাড়া পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি প্রশ্ন তুললেন এক অদ্ভুত জায়গা থেকে। বিএনপি যখন সংসদে জামায়াত নিষিদ্ধ করার দাবি তুলল, তখন জামায়াতের পাল্টা প্রশ্ন হলো, জামায়াত নিষিদ্ধ হলে সেই শূন্যস্থান কে পূরণ করবে? আওয়ামী লীগকে কি ফিরিয়ে আনতে চাইছেন? এটা সংসদে আলোচনা। এই প্রশ্নটা অসাধারণ গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণার পটভূমিতে জামায়াত আসলে বিএনপিকেই সন্দেহ করতে শুরু করেছে। তারা ভাবছে বিএনপি কি ভেতরে ভেতরে কোনো সমঝোতার পথ খুলে রাখছে কিনা। শাসক জোটের ভেতরে এই অবিশ্বাসটুকু শেখ হাসিনার একটি সাক্ষাৎকারই তৈরি করে দিয়েছে। মজার ব্যাপার হলো, জামায়াত এত ভয় পেয়েছে যে তারা আবল তাবল কথা বলছে। ওদিকে এনসিপি কি বলছে? যে দলটি নিজেদের জুলাই বিপ্লবের তথাকথিত বিপ্লবের সন্তান বলে দাবি করে, তারা দেখছে ষড়যন্ত্র। বলছে এটা পরিস্থিতি অস্থির করার চেষ্টার একটা ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র আর রাজনৈতিক প্রত্যাবর্তনের ফারাকটা বোঝার ক্ষমতা এই শিশুদের তৈরি হওয়ার কথা নয়। সে দল রাজনীতির কোন মাঠে খেলছে এটাই প্রশ্ন। কারণ এই দলটাকে একবার বিএনপি লাথি মারছে, আরেকবার জামায়াত লাথি মারছে, ফুটবলের মতো ইধারছে ওধার যাচ্ছে। আর পাকিস্তান, তুরস্ক, এই সব দেশগুলো এই দলটিকে এখন
বাংলাদেশের সর্ববৃহৎ জঙ্গি প্ল্যাটফর্ম বানাতে চাইছে। এমত অবস্থায় আওয়ামী লীগ ফিরে এলে তাদের তো অসুবিধাই, তাই না? ফলে সেই অসুবিধার থেকে নাহিদ ইসলাম যেসব কথা বলছেন আপনি শুনলেই বুঝবেন যেটা আসলে শিশুদের মতো কথাবার্তা বলছে, রাজনীতি না বোঝা বালকের মতো। এখন আসুন মূল বিষয়ে। শেখ হাসিনা ইতিমধ্যে দিল্লিতে নেতাদের ডেকে পাঠিয়েছেন। আইনি দল তৈরির কাজ চলছে। ডিসেম্বরের প্রস্তুতি শুধু মুখের কথাই নেই, সাংগঠনিক বাস্তবতায়ও আছে। ভার্চুয়াল বৈঠকে 125টি সংসদীয় আসনের সঙ্গে পুনর্গঠনের কাজ করছেন দল। এই অবস্থায় তারেক সরকার চাইলে একটাই কাজ করতে পারত, একটি ট্রাভেল পারমিট ইস্যু করত, শেখ হাসিনা আসতেন, আদালতে যেতেন, বিচার হতো। কিন্তু তারেক সরকার সেটা করছে না, বরং ভারতকে বন্দি প্রত্যর্পণের আবেদন পাঠাচ্ছে। যে মানুষ রয়টার্সকে 1 ঘন্টার সাক্ষাৎকার দিচ্ছেন, যিনি দলীয় বৈঠক চালাচ্ছেন, যিনি দেশে ফেরার সময়সীমা দিচ্ছেন, তিনি কোনো অর্থে বন্দী নন, কিন্তু সরকার তাকে বন্দী হিসাবে উপস্থাপন করতে চাইছে। কারণ বন্দী অবস্থায় আনা যায় হাত কড়া পরিয়ে, অপমান করে। সেই ছবিটাই তারা চায়, কিন্তু ভারত তো সেই ছবি তুলতে দিচ্ছে না কাউকে, দেবেও না, কারণ শেখ হাসিনা তো বন্দী নন। আর ভারত তো জানে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজনৈতিক নেতাকে এই পরিস্থিতিতে হস্তান্তর করলে নৈতিক, আইনি এবং কূটনৈতিক মূল্য তাকে চোকাতে হবে বহু বছর ধরে। ভারতে এর আগে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা আশ্রয় নিয়েছেন নিরাপত্তার কারণে, মালদ্বীপের রাজনৈতিক নেতা আশ্রয় নিয়েছেন। সুতরাং ভারতের এই ইতিহাস তো নতুন নয়। তারা চাইলেই একজনকে হস্তান্তর করবে, একজনকে প্রত্যর্পণ করবে, এটা হওয়ার নয়। 2 বছর ধরে যারা বলছিলেন শেখ হাসিনা আর ফিরবেন না, তারা আজ মিডিয়া বন্ধ করছেন, সংবাদ সম্মেলন ডাকছেন, জোটের ভিতরে সন্দেহ ছড়াচ্ছেন, আর একজন আরেকজনকে দোষারোপ করছেন যে আপনার জন্য শেখ হাসিনা ফেরত আসছে, আপনাদের জন্য শেখ হাসিনা ফেরত আসছে। আর বাংলাদেশের মানুষ 2 বছরে যা দেখেছে, বিনিয়োগ পালিয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সংখ্যালঘু নির্যাতন ভয়ঙ্করভাবে বেড়েছে, ঘরে ঘরে একটাই কথা উঠেছে, আগেই ভালো ছিলাম। এই মানুষগুলোর সামনে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা একটাই বার্তা দিচ্ছে, গল্পটা এখনো শেষ হয়ে যায়নি। সেই ডিসেম্বর শুধু শেখ হাসিনার জন্য নয়, বাংলাদেশের রাজনীতির জন্য একটি পরীক্ষার মাস হতে চলেছে। কারণ তখন বোঝা যাবে 2 বছর ধরে যে রাজনীতি তৈরি হয়েছে তার ভিত কতটা শক্ত। আর একই সঙ্গে এটাও বোঝা যাবে যে একজন নেতার অনুপস্থিতিতে যে রাজনৈতিক সমীকরণ দাঁড় করানো হয়েছিল, তার প্রত্যাবর্তনের ঘোষণাতেই কেন এত অস্বস্তি, কেন উদ্বেগ, এত নীরবতা তৈরি হচ্ছে। শেখ হাসিনা ফেরা মানেই হচ্ছে তারেক রহমানের রাজনীতি শেষ, ক্ষমতা শেষ, জামায়াতের আবারও দল নিষিদ্ধ হওয়ার সময় চলে আসবে। আর এনসিপির কথা কি বলবো, একটি মানুষও তাদের যে ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা, এটা থেকে মানুষকে দমন করা শেখ হাসিনার পক্ষেও সম্ভব হবে না। আমি নিশ্চিত, আমার ধারণা আপনিও নিশ্চিত। সুতরাং প্রত্যাবর্তন হবে। প্রত্যাপন এটা দিবা স্বপ্ন, এই দিবা স্বপ্ন নিয়ে তারা কতদিন টিকে থাকে সেটা দেখি আমরা। ভালো থাকবেন সবাই।